আজ অনেক দিন পর বড় খালার বাসায় বেড়াতে যাচ্ছি। পড়াশোনার চাপে পড়ে কারো বাসায় তেমন ঘুরতে যাওয়া হয়নি। তবে খালার বাসায় যাওয়ারও একটি কারণ আছে, আর সেই কারণ হলো একজন স্পেশাল মানুষের দেখা পাওয়ার জন্য। তার প্রেমে পড়েছিলাম প্রায় বছর খানিক আগে। খালার বাসায় যাওয়ার সময় সে আমার নজরে পড়ে। সাথে সাথেই আকাশ থেকে বৃষ্টি শুরু হলে তার সাথীরা সবাই চলে গেলেও সে বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজছিল। আমিও তার এই বৃষ্টি ভেজা সৌন্দর্য খুব করে উপভোগ করছিলাম। কিছুক্ষণ পরেই মনে হলো আমি বৃষ্টিতে ভিজে গেছি। মেয়েটি আমার এই অবস্থা দেখে মুচকি হেসে সেখান থেকে দৌড়ে পালালো। তার মুখের ওই মুচকি হাসি দেখে আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। এখানেই আমার তাকে প্রথম ভালো লাগে। কিন্তু পরে খালার বাসায় এসে যা হলো আমি শুনে অবাক হলাম। সেই মেয়েটি আমার 6 মাসের সিনিয়র খালাতো বোন নিশাদ। সে আমার কাজিন জানার পরে নিজের মনটাকে পাথরে চেপে রাখি। এটা কখনোই আমাদের পরিবার মেনে নেবে না। আর পরিবার মানলেও সে কি মানবে? তার চেয়েও বড় কথা, সে কি আমাকে পছন্দ করবে? জুনিয়র হয়ে কিভাবে তাকে ভালোবাসি বলবো? এরপর থেকে আমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকি। খালার বাসায় বেশ কিছুদিন থাকার কথা থাকলেও 2 দিন পরই ঢাকায় ফিরে যাই। তবে আসার সময় লক্ষ্য করেছি নিশাত আপু আমার দিকে কেমন যেন মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর কেটে যায় 4টি বছর। এর মাঝে আমি আর তাদের বাড়িতে যাইনি। সে একবার খালার সাথে এসেছিল, বাট আমি তার সাথে তেমন একটা কথা বলিনি। কিন্তু আমি এই দীর্ঘ সময়ে খুব ভালোভাবেই বুঝেছি তাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই এবার ঠিক করেছি আমি তাকে প্রপোজ করব। জানি না সে অ্যাকসেপ্ট করবে কি না, তবে এটা জানি সে কোনো রিলেশন করেনি, তার এসব একদম ভালো লাগে না। আমি গাড়ি থেকে নেমে হাঁটি হাঁটি পাপা মনে খালাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কিছু দূর আসতেই বুকের বাঁ পাশের হৃদস্পন্দন কেমন যেন খুব জোরে ওঠানামা করছে। হঠাৎ এমন কেন হচ্ছে? এসব ভাবতে ভাবতেই সেই জায়গায় এসে পৌঁছালাম যেখানে আমার আপুকে প্রথম ভালো লেগেছিল। এমন সময় লক্ষ্য করলাম আজও আমার সিনিয়র ভালোবাসা তার বান্ধবীদের সাথে রাস্তার একপাশে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এইমাত্র বুঝতে পারলাম এই জন্যই আমার হৃদস্পন্দন এত স্পিডে ওঠানামা করছিল। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে কাকে যেন খুঁজছে। আমার ভাবনা শেষ হতেই তার চোখ পড়ল আমার দিকে। সে আমাকে দেখতে পেয়ে মুচকি হেসে এদিকে এগিয়ে আসছিল। হঠাৎ একটা ছেলে এসে তার পথ আটকে দাঁড়ায়। ছেলেটিকে দেখেই নিশাতের হাসিমাখা মুখে রাগের আভা ফুটে উঠল। তুই আবারও এসেছিস আমাকে ডিস্টার্ব করতে? হ্যাঁ বেবি, বিশ্বাস করো, তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোর ভালোবাসা পকেটে রাখ। তোকে বলেছি না আমি অন্য কাউকে ভালোবাসি? তাই নাকি? তাহলে সে কে? জিসান কথাটা বলতেই নিশাত আপু আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারায় বোঝালো তার ভালোবাসার মানুষটি আমি। আচ্ছা, তুমি আমার থেকে বাঁচতে মিথ্যা বলছো না তো? ওকে দাঁড়া, তোকে প্রুফ দিচ্ছি। কথাটা বলেই আপু আমার কাছে এগিয়ে আসছিল। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আপু আমাকে জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও কোনো কিছু না ভেবেই তার চোখের দিকে তাকিয়ে আছি। তার দুটি চোখে যেন ভালোবাসায় ঘেরা, যা শুধু আমাকেই ঘিরে। এদিকে ছেলেটি আমাদের এভাবে দেখে কিছুটা রেগে সেখান থেকে চলে যেতেই আপু আমাকে ছেড়ে দিয়ে তার বান্ধবীর কাছে চলে গেল। এতে আমি খুব কষ্ট পেলাম। আমি এতদিন পরে আসলাম, কেমন আছি একবার জিজ্ঞেস করলে পারতো। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে খালাদের বাসার দিকে আবারও হাঁটছি। যার জন্য আসা সেই আমার সাথে কথা বলছে না ভেবে খুব কষ্ট হচ্ছে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই খালা এসে দরজা খুলে আমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে বললেন, শাওন, তুই এসেছিস? কিন্তু নিশাত কোথায়? ও যে তোকে এগিয়ে আনতে ফারিয়াকে সাথে নিয়ে মাঠের দিকে গেল। খালার কথা শুনে মনে মনে ভাবলাম তাহলে আমাকে দেখার জন্যই নিশাত রাস্তায় ওই মেয়েটির সাথে দাঁড়িয়েছিল। সে এদিক ওদিক তাকিয়ে হয়তো আমাকেই খুঁজছিল। আমি এসব ভাবছিলাম, তখনই খালা বলল, আচ্ছা ওর কথা ছাড়। এই নিশাত দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে, একটা কাজও ঠিক মতো করে না। মেয়েটার মন যে কোথায় থাকে আল্লাহই ভালো জানেন।
তুই ভেতরে আয়, যা রুমে গিয়ে ফ্রেশ হ। আচ্ছা ঠিক আছে খালা। কিছুক্ষণ পর খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন চাপছি, এমন সময় নিশাত আপু আমার রুমে প্রবেশ করলো। অবশ্য রুমটা তারই, আমি ছোট থেকেই এখানে আসলে তার রুম দখল করে নিতাম। এর জন্য আপু আমাকে অনেক মেরেছেও। আমি আগ বাড়িয়ে তাকে বললাম, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আপু অনেকটাই বিরক্ত হয়ে কথাটা বলল। আমি বুঝি না এতে এমন বিহেভিয়ার কি আছে, এখনও সে আগের মতোই পিছিয়ে আছে নাকি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপু, ওই ছেলেটা কে ছিল? আমার বয়ফ্রেন্ড। তোর তাতে কোনো প্রবলেম আছে? না আপু। আমি মন খারাপ করে কথাটা বললাম। তখনই আপু টেবিলে থাকা তার ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আমিও একটা বোকা, কিছুক্ষণ আগে আমাকে জড়িয়ে ধরা দেখে ভেবে নিয়েছিলাম সে সত্যি আমাকে ভালোবাসে। মনের কষ্টটা আবারও পাথর চাপা দিতে চাইছি, কিন্তু কেন জানি পাথরও আমার কষ্টের ওজনের কাছে হার মেনে যাচ্ছে। সত্যিই সে অন্য কাউকে ভালোবাসতে পারে ভাবিনি। বিকেলে ভাবলাম গ্রামটা ঘুরে দেখি, সাথে এখানকার বন্ধু আবির আহমেদ রাব্বিকেও নিয়েছি। আমাদের বন্ধুত্ব হয় শেষবার এখানে আসার সময়ে, অনেকদিন হলো দেখা হয়নি, তাই শালার আমার ওপর খুব রাগ। আমিও খুব ভালো করেই জানি বন্ধুদের কিভাবে কন্ট্রোলে রাখতে হয়। ওকে কিছু ট্রিট দিয়ে ম্যানেজ করে নিলাম। এসবের মাঝেও শুধু তার কথাই মনে পড়ছে। আমি এমনিতে যেমনই থাকি, সম্পর্কের দিক থেকে খুবই দুর্বল। কখনো এটা মেনে নিতে পারছি না আমার ভালোবাসা এখন অন্য কারো হয়ে গেছে। এসবের কিছুই বন্ধু আবিরকে বুঝতে না দিয়ে দুজনই গল্প করতে করতে নদীর পাড়ের রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় কারো চেনা কণ্ঠের চিৎকারের আওয়াজ কানে ভেসে আসলো। আমি আর কিছু না ভেবে দৌড়ে গেলাম মানুষটির খোঁজে। কিছু দূর আসার পরেই দেখি জিসান নিশাত আপুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপু খুব ভয় পেয়ে চিৎকার করছে। এখানে আশেপাশে তেমন কেউই নেই। এসব দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। ঠিক তখনই আবিরও আমার পেছন পেছন দৌড়ে এসে এসব দেখে আস্তে করে গিয়ে জিসানের ঘাড়ে সজোরে ঘুষি মারে। সাথে সাথেই আমি গিয়ে জিসানের বুকে লাথি মারলে জিসান সিটকে মাটিতে পড়ে। আমি ওকে আরও কিছুক্ষণ ইচ্ছামতো মেরে নিশাতের দিকে তাকাতেই দেখি সে কাঁদছে। তার দু চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই আমি দ্রুত গিয়ে তার থুতনির নিচে এমনভাবে হাত রাখলাম যেন তার শরীর স্পর্শ না করে। তখনই সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি যেন তার এমন আচরণে প্রতিবারই শকড হই। একবার জিসানকে দেখিয়ে জড়িয়ে ধরে বলেছে সে আমাকে ভালোবাসে, তারপর আবার বলেছে জিসান তার বয়ফ্রেন্ডও। আমার মাথায় অনেকগুলো প্রশ্নই ঘুরছে, বাট সব ছেড়ে আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আপু কি করছো, ছাড়ো। কিন্তু নিশাত কিছুতেই ছাড়ছে না। তাই আমি আবারও নিশাতকে বললাম, আচ্ছা জিসান তো তোমার বয়ফ্রেন্ড, তাহলে ও তোমার ক্ষতি করতে চাইছিল কেন? জিশান আমার বয়ফ্রেন্ড না, ও ক্লাসের একটা গুন্ডা। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওই ছেলেটা আমাকে খুবই বিরক্ত করছিল, তাই তোকে জড়িয়ে ধরেছিলাম যেন শয়তানটা আমার পিছু ছাড়ে। তখন আমি তোকে মিথ্যে বলেছিলাম। তাহলে আজ কেন জড়িয়ে ধরেছ? ভালো লাগে তাই। আচ্ছা, কিন্তু কেন মিথ্যা বলেছ? কারণ তুই আমাকে সেই দিন পছন্দ করে আজও ভালোবাসি বলিসনি। তুই খুব খারাপ। তুই তো জানতি আমারও সেই দিন তোকে খুব পছন্দ হয়েছিল। কে বলল আমি তোমাকে পছন্দ করি? সেই দিন বৃষ্টি ভেজা তোর ওই চোখের চাহনিই আমাকে বলে দেয় তুই আমাকে পছন্দ করেছিলি। কিন্তু যখন জানতে পারলি আমি তোর সিনিয়র, তখন থেকেই আমাকে ইগনোর করেছিস। কেন করেছিস? সিনিয়র মেয়ে বলেই কি ভালোবাসা যায় না? হ্যাঁ যাই, বাট তুমি তো আমার কাজিন ছিলে, তাই আর বলা হয়নি। রাখ তোর কাজিন কুত্তা। আজ থেকেই আমি তোর গার্লফ্রেন্ড এবং হবু বউ। আর যদি আমাকে কষ্ট দিস তো খুবই খারাপ হবে। তোদের বাসায় যাওয়াই তুই আমার সাথে কথাও বলিসনি। হ্যাঁ সত্যি আমার তোমাকে ইগনোর করা উচিত হয়নি। আচ্ছা, এজন্য তুমি যে শাস্তি দিবে আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তোর শাস্তি হচ্ছে যেভাবেই পারিস তুই তাড়াতাড়ি আমাকে পারিবারিকভাবে তোর বউ করে নিতে হবে।
বলছি কাজটা খুব কঠিন। আব্বু আম্মুকে বোঝানো আর বাঘের মুখে হাত দেওয়া একই কথা। এই শাস্তিটা একটু চেঞ্জ করলে হয় না? নিশাত আমার কথা শুনে তেলে বাগুনে জ্বলে উঠল। তারপর ঝড়ের গতিতে আমার শার্টের কলার টেনে ধরে তার অগ্নিবর্ণ দুটি চোখ আমার চোখে রেখে বলল, কুত্তা, তোর কি আমার সাথে প্রেম করে অন্য কাউকে বউ বানানোর পরিকল্পনা আছে? না আপু, আমি তো শুধু তোমাকেই চাই। কুত্তা, আবারও আপু বলছিস? তুই আপু ডেকেছিলি বলেই আমি বলেছিলাম জিশান আমার বয়ফ্রেন্ড। এবার কি অন্যের বউ সেটা শুনতে চাইছিস? এই তো, এবার বললে তো সত্যিটা। তুমি আমার আপু ডাক শুনেই রেগে এসব বলেছ। শোনো, তুমি অন্যের বউ কেন হতে যাবে? আমি নিজেই নিজের দুলাভাই হয়ে যাব। ওই, তুই আজে বাজে কথা বন্ধ করবি? আপু কথাটা খুব রেগে বলল। আমি এদিক সেদিক তাকিয়ে দেখে জিসান বা আবির কেউই নেই। শালা আবার কোথায় গেল? যেখানে যাক, আগে আমার কাজটা তো সারি। ওরা থাকলে আপু আবার লজ্জা পেত। এসব ভাবতে ভাবতেই আপুর চোখের দিকে তাকালাম। সে কিছুটা রাগ আর বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভাবছে তার জুনিয়র বয়ফ্রেন্ড একেবারেই আনরোম্যান্টিক। না সিনিয়র গার্লফ্রেন্ড, এই অপমান মেনে নেওয়া যায় না। তাই নিজের ভেতরের রোম্যান্টিকতাকে জাগিয়ে তুলে আপুকে শক্ত করে টেনে আমার কাছে নিয়ে এসে তার মিষ্টি ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি। সে কেমন যেন ভয় ভয় পাচ্ছে। আমি তার কানের কাছে মুখ নিয়ে বললাম, ভয় লাগছে খুব? হ্যাঁ, এই প্রথম তো, তাই একটু। বলছি, বিয়ের আগে কিস না করলে হয় না? তার কথা শুনে আমিও ভেবে দেখলাম সে ঠিকই বলেছে। বিয়ে যখন করতে চাইছি, আল্লাহ চাইলে কিসটা না হয় বিয়ের পরই করব। এই ভেবে আমি তার হাত আমার হাতে নিয়ে চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ ঠিক আছে, চলো বাসায় ফিরি। হ্যাঁ চলো, তবে যাওয়ার সময় তুমি আমার হাত ধরে হাঁটবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, হাঁটবো। তার আগে দাঁড়াও, আবিরকে একটা কল দেই। শালা কোথায় যে গেল? কথাটা শেষ হতেই ফোন হাতে আবিরকে কল দিলাম। প্রথম রিং হওয়ার সাথে সাথেই আবির সালাম দিয়ে বলল, কিরে হারামি, সিনিয়র গার্লফ্রেন্ডের সাথে রোমান্স কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তুই হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেছিস? ভাবলাম অন্যদের রোমান্স দেখা ঠিক না, তাই তোর ভাবির সাথে মিট করতে আসছি। ওরে হারামি, তলে তলে ভাবি রেখে আমাকে বলিস ট্রিট দে। আরে ভাই, রাগ করিস না। আবার দেখা হলে বিয়ে দিব, সাথে তোর ভাবির সাথেও দেখা করিয়ে দিব। না থাক, তোর ভাবি জানলে আমি আর ট্রিট নেওয়ার মতো অবস্থাতেই থাকবো না। তুই ফোন রাখ, আল্লাহ হাফেজ। আবিরকে কিছু বলতে না দিয়েই কলটা কেটে দিলাম। তারপর খেয়াল করলাম নিশাত আমার সাথে নেই। ধরফরিয়ে পেছনে ফিরতেই দেখি সে আমার থেকে কিছুটা পেছনেই দাঁড়িয়ে আছে। তার মুখে রাগের ছাপ। আমি কিছু বুঝতে না পেরে তার কাছে এগিয়ে আসলে সে অন্যদিকে ফিরে তাকালো। তাই আমি তার হাত ধরে হ্যাচকা টান মেরে আমার খুব কাছাকাছি নিয়ে এসে বললাম, কি হয়েছে? এভাবে হাত ছেড়ে দাঁড়িয়ে আছো কেন? আমার প্রশ্নে নিশাত কিছু না বলেই আমার হাত থেকে নিজেকে ছাড়াতেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই প্লিজ বলো কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই আবিরকে কি বলেছিলি যে আমি জানতে পারলে তোকে মারতে পারি? ও, এই জন্যই আমার জান পাখিটা এত রেগে আছে। আচ্ছা তাহলে শোনো, তুমি কি আমাদের অন্যের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দিবে? কি? একদম যাবি না। গেলে আমি তোর হাত পা ভেঙে চোখে চশমা পরিয়ে দিব। হ্যাঁ আমি জানি সেটা, তাই ওকে না করে দিয়েছি। সত্যিই তুমি খুব ভালো, আমার জুনিয়র বর। লাভ ইউ জান। তুমি কিন্তু আমার 6 মাসের বড়। হ্যাঁ সেটা জানি আমি, বাট সিনিয়র তো। হ্যাঁ জান, অনেক হয়েছে। এখন চলো বাসায় ফিরি। ওকে, তুমি আমার কাঁধে হাত রাখো। সে আমাকে জড়িয়ে ধরে কথাটা বলল। আমিও সে বলতেই তার কাঁধে হাত রাখলাম। এখন প্রায় সন্ধ্যা হচ্ছে, তাই গ্রামের রাস্তায় তেমন কেউ নেই। দুজন দুজনের মনের কথাগুলো বলতে বলতে বাসার কাছে আসতেই নিশাত আমার হাত ছেড়ে দিল। আমি তার দিকে কিছুটা রাগি চোখে তাকাতেই মুচকি হেসে আমার গালে হাত ছুঁয়ে আগে আগে বাসার ভেতরে চলে গেলে আমিও তার পেছন পেছন চলে আসলাম। খালা আমাদের দুজনকে আসতে দেখে বলল, তোরা দুজন এতক্ষণ কোথায় ছিলি? খালা,
আমি আপুকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন যা, ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খেতে আয়। শীতের দিন খাবার ঠান্ডা হয়ে যাবে। খালার কথা শুনে আমরা দুজনে ওপরে যার যার রুমের দিকে যাচ্ছিলাম। তখনই আপু আমার শার্ট পেছন থেকে টেনে ধরে বলল, ওই আমি তোমার আপু হই? হ্যাঁ, সবার সামনে তো আপুই হও। হ্যাঁ তাই তো, না হলে যে ধরা পড়ে যাব। আচ্ছা তুমি যাও, গিয়ে আমার রুমে ঘুমাও। এখন থেকে রুমটা আমাদের দুজনেরই, আর কিছুদিন পরই ওই রুমে আমাদের বাসর হবে। তাই? তাহলে তো তুমিও আমার। আসো একটু আদর করি। আপু লজ্জা পেয়ে কিছু না বলেই দৌড়ে অন্য রুমে চলে গেল। আমিও তাকে এভাবে যেতে দেখে মুচকি হেসে তার রুমে চলে আসলাম। রুমটা অবশ্য আমি এখানে থাকলে এমনিতেই আমারই থাকে। পরের দিন সকালেই আপুর কান্নার আওয়াজে ঘুম ভাঙল। চোখ মেলে তাকাতেই দেখি আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি তার দুগালে হাত রেখে বললাম, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? এই জানো, আমি না আজ স্বপ্নে দেখেছি ওই জিশান কুত্তাটার সাথেই আমার বিয়ে হয়ে গেছে। যদি সত্যিই তেমন কিছু হয়ে যায় তাহলে কি হবে? আরে এমন কিছুই হবে না, এটা তো শুধুই স্বপ্ন মাত্র। আচ্ছা, তুমি আমার আগে এই স্বপ্নের বিষয়ে কাউকে কিছু বলেছো? না, আমি জানি স্বপ্নের বিষয়ে সবাইকেই বলা যায় না। এখন তুমি আমার স্বপ্নের একটা ভালো ব্যাখ্যা দিয়ে দিয়েছো। ওই শয়তানের সাথে আর আমার বিয়ে হবে না। বাহ, আমার জানটার বুদ্ধি আছে। কিন্তু জিশান না হলেও অন্য কারোর সাথে তো হতে পারে। তুমি সবাইকে বলে আমাকে বিয়ে করে নাও না প্লিজ। আচ্ছা, আমি বুঝেছি তুমি খুব ভয় পেয়ে আছো। আমি আম্মুকে কল দিয়ে বলে দেখব কি হয়। খালামণি আমাদের মেনে নিবে তো? চিন্তা করো না, ইনশাল্লাহ আম্মু মেনে নিবে। আর আম্মু মানলেই আব্বুর প্রবলেম সলভ। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে এসেই আম্মুকে কল দিচ্ছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসেই দেখি নিশাত আমার ফোন হাতে নিয়ে বসে আছে। আমি তার কাছে আসতেই আমার হাতে ফোন দিয়ে বলল আম্মুকে কল দিতে। আমি আম্মুর নাম্বারে কল দিয়ে বিছানায় বসতেই নিশাত পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরলো। আমার হাত কাঁপছে। আম্মু কি বলবে কে জানে। প্রথমবার কল দিলাম কিন্তু কেউ ধরলো না। পরের বার আম্মু কল রিসিভ করতেই আমি আম্মুকে সব কিছু খুলে বললাম। তারপর আমরা দুজনেই আম্মুর উত্তরের অপেক্ষায় আছি। ভয়ে নিশাতের দুচোখে মেঘ জমছে। কিছুক্ষণ পরই আম্মু যা বলল, নিশাত কথাটা শুনেই লাফিয়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এর কারণ হলো আম্মুও চাই নিশাত তার বৌমা হোক। এই নিয়ে খালার সাথে আম্মুর অনেক আগেই কথা হয়েছে। ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে নিশাতের দিকে ফিরে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, জান, তুমি কি এখনো ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়? আমি কেন ভয় পাবো? আরে বোকা, আমি জিশানের বউ হওয়ার স্বপ্ন কল্পনাও করতে পারি না। মানে? তাহলে তুমি? হ্যাঁ, সব তোমাকে বানিয়ে বলেছি। তুমি দেখছি খুবই দুষ্টু হয়ে গেছো। তাই? আমার দুষ্টুমির জন্যই কিন্তু বিয়েটা এত দ্রুত হচ্ছে। বাহ, তাহলে আমাদের বাসরা তো খুব কাছে, বলো। এই দুষ্টু, আমার লজ্জা লাগছে। এই বলে নিশাত আমার বুকে মুখ লুকালো। সত্যি বিয়ের জন্য পাগলিটা আমাকে কি বোকাটাই না বানালো। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।